সালের জুলাই পরবর্তী এক নতুন বাংলাদেশে বাস করছি আমরা। ক্ষমতার পালাবদলের সেই ঐতিহাসিক দিনগুলোর পর রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এখন ক্ষমতার বাইরে এবং নিষিদ্ধ। এমন একটি টালমাটাল পরিস্থিতিতে যখন 2026 সালের জাতীয় নির্বাচনের ক্ষণগণনা শুরু হচ্ছে, তখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তারপর কে? কারা হবেন জনগণের নির্ভরতার প্রতীক? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই সমীকরণগুলোই মেলানোর চেষ্টা করব। অভিজ্ঞতায় এগিয়ে থাকা বিএনপি, সাংগঠনিক শক্তিতে বলিয়ান জামায়াতে ইসলামী, নাকি আন্দোলনে ফসল হিসেবে জন্ম নেওয়া নতুন নেতৃত্ব? এই জটিল প্রশ্নের উত্তর খুঁজতে আমরা একদিকে যেমন দলগুলোর বাস্তব রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্লেষণ করব, তেমনই সাহায্য নেব গবেষণা সংস্থা ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর সাম্প্রতিক এক জনমত জরিপের। যে কোনো বিশ্লেষণের আগে চলুন দেখে নেই দেশের মানুষ আসলে কি ভাবছে। BIGDর সাম্প্রতিক পালস সার্ভে অনুযায়ী দেশের 49% মানুষই কাকে ভোট দেবেন সে বিষয়ে এখনো সিদ্ধান্তহীন। এই বিশাল সংখ্যক সিদ্ধান্তহীন ভোটারই প্রমাণ করে 2026 সালে নির্বাচনের মাঠ এখনো সবার জন্যই খোলা। জরিপে আরও দেখা গেছে, জনগণ শুধু দল পরিবর্তনেই আগ্রহী নয়, তারা একটি গুণগত পরিবর্তন চায়। প্রায় 51% উত্তরদাতা মনে করেন প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন হওয়ার পরেই নির্বাচন হওয়া উচিত। তাদের মূল উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে সংস্কার, রাজনৈতিক স্থিতিশীলতা এবং দুর্নীতি দমন। এখন প্রশ্ন হল, জনগণের এই প্রত্যাশা পূরণে কোন দল কতটা প্রস্তুত? চলুন এবার দলভিত্তিক বাস্তব বিতর্কের দিকে নজর দেয়া যাক। বিএনপির সবচেয়ে বড় শক্তি এর অভিজ্ঞতা ও দেশব্যাপী নেটওয়ার্ক, কিন্তু এই অভিজ্ঞতার সাথেই জড়িয়ে আছে আক্রমণাত্মক রাজনীতির পরিচিত কৌশল, যা আজও বদলায়নি। দলের সিনিয়র নেতারা প্রায়শই এমন কঠোর বক্তব্য দেন যা স্থিতিশীলতা প্রত্যাশী ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি করে। উদাহরণ হিসেবে, জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের মধ্যে দেখা দিচ্ছে বিভক্তি। সম্প্রতি দলের চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে আন্দোলনের কৃতিত্ব ও ভবিষ্যৎ পথ নিয়ে দলের ভেতরেই তীব্র মতপার্থক্য চলছে, যা তাদের ঐক্যবদ্ধভাবে জনগণের আস্থা অর্জনের পথে একটি বড় বাধা। এই মিশ্র পরিস্থিতির প্রতিচ্ছবি আমরা দেখতে পাই BIGDর জরিপে, যেখানে মাত্র 12% মানুষ সরাসরি বিএনপিকে সমর্থন দিচ্ছেন, কিন্তু 38% মনে করছেন দলটি তাদের আসনে জিততে পারে। এর অর্থ হল, মানুষ তাদের সাংগঠনিক শক্তিকে স্বীকার করলেও দলের আভ্যন্তরীণ কোন্দল এবং কঠোর রাজনৈতিক অবস্থান তাদের উপর পূর্ণ আস্থা রাখতে দিচ্ছে না। তাছাড়া চাঁদাবাজি নিয়ে বিএনপির নেতাকর্মীরা এতখানি বেসামাল হয়ে পড়েছে যে কেন্দ্রীয় নেতাদেরও তোয়াক্কা করছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আগামী নির্বাচনে এরূপ দলীয় কর্মকাণ্ডের প্রেক্ষিতে জনগণের আস্থা হারানোর ভয় পাচ্ছেন, যার কারণে তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন আগামী নির্বাচন তাদের জন্য সহজ হবে না। তবুও থেমে নেই নেতাকর্মীদের উগ্র কর্মকাণ্ড। কিছুদিন আগেরই ঘটনা, বরগুনার আমতলীতে মাদ্রাসার নবগঠিত কমিটির সভায় দাওয়াত না পেয়ে খাবার খেয়ে ফেলেছে বিএনপির নেতাকর্মীরা, এমনকি বাড়তি খাবারও নষ্ট করে গেছে। অথচ এই খাবারের আপ্যায়ন ছিল কমিটির দায়িত্বশীলদের এবং মাদ্রাসার স্টুডেন্টদের জন্য। এমন সব অদ্ভুত ঘটনা যেন বাংলাদেশের প্রতিদিনকার নিউজ। এদিকে রাজনীতির পুরনো সমীকরণের বাইরে জন্ম নিয়েছে জুলাই আন্দোলনের তরুণ নেতৃত্ব। তরুণ প্রজন্মের কাছে তাদের আবেদন ব্যাপক, কিন্তু রাষ্ট্র পরিচালনার অনভিজ্ঞতা এবং আত্মকেন্দ্রিকতার অভিযোগ এখন তাদের দিকেও। আর এই বিতর্কের কেন্দ্রে রয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদের লেখা বই জুলাই, মাতৃভূমি অথবা মৃত্যু। বইটি প্রকাশের পরপরই তীব্র সমালোচনার জন্ম দেয়। মূল অভিযোগ, এটি একটি সম্মিলিত গণ অভ্যুত্থানের ইতিহাসকে লেখকের ব্যক্তিগত স্মৃতিকথায় পরিণত করেছে। আন্দোলনের আরেকজন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বইটির কিছু অংশকে সরাসরি ইতিহাসে বিকৃতি বলেও আখ্যা দিয়েছেন। এমনকি বইটি নিয়ে সহযোদ্ধাদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি। এই ঘটনা নতুন নেতৃত্বের মধ্যে সমন্বয় ও ঐক্যের অভাবকেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। জনগণ ভাবছে, যারা নিজেদের মধ্যে একটি ইতিহাস নিয়ে একমত হতে পারে না, তারা কিভাবে একটি দেশকে ঐক্যবদ্ধ করবে? এছাড়া এনসিপির নেতাকর্মীদের মাঝে যেন ম্যাচুরিটি, সতর্কতার যথেষ্ট অভাব রয়েছে। দেশ দেখেছে বিদেশ সফরকালে এনসিপির বন্ধু উপদেষ্টা আসিফের ব্যাগে বন্দুকের ম্যাগাজিন স্ক্যানার মেশিনে ধরা পড়ে। উনি সোশ্যাল মিডিয়ায় জবাব দিচ্ছেন এটি অসতর্কতাবশত ঘটেছে। আবার কিছুদিন আগে
রাত ৩টায় ওয়েস্টিন হোটেলে হাঁস খেতে যাওয়ার বক্তব্যে সারা দেশের মিডিয়া জুড়ে যে তোলপাড় শুরু হয়েছিল, এতেই দেশবাসী বুঝে যায় কতটা অপরিপক্ক তারা এখনো স্থান, কাল, পাত্র বুঝে কথা বলতে শেখেনি। তারা যেন সকলেই বুঝতে অক্ষম দেশের সর্বস্তরের জনগণ যে জীবন দিয়ে দ্বিতীয় স্বাধীনতা এনেছিল, যে এনসিপির সে জুলাই চেতনা ধরে রাখার কথা ছিল, সেই দলের কিনা এই উদাসীনতা। আরেক বন্ধু উপদেষ্টা মাহফুজ তো এরই মাঝে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে পুরোদমে। এছাড়া সম্প্রতি নতুন বিতর্ক সৃষ্টি করেছে এনসিপির নেতৃত্বে থাকা নাহিদ ইসলাম। তিনি তার দলের নেতাকর্মীদের উপর আস্থা হারিয়ে জনসম্মুখে বলে ফেলেছেন তাদের সাথে থাকা অনেক তরুণ নেতারাই নিজেদের আখের এরই মাঝে গুছিয়ে ফেলেছে, এখন সেফ এক্সিটের প্রস্তুতি নিচ্ছে, সময় হলেই তিনি মিডিয়াকে সব জানাবেন। এখন প্রশ্ন হলো, কিসের সময়ের কথা বলছেন উনি, আর সময়ের জন্য অপেক্ষাই বা করতে হচ্ছে কেন? এই বক্তব্য কি ছিল একটি হুমকি, নাকি তার সহকর্মীদের সাথে বোঝাপড়া সম্পন্ন করার একটি আহ্বান? যে যুদ্ধে এই তরুণ নেতৃত্ব সামিল হয়েছিল, আজ তারা যেন এরূপ স্বার্থান্বেষী কাজে খুব বেশি হতাশ করেছে দেশবাসীকে। জনমত জরিপও এই বাস্তবতাকে সামনে আনছে, যেখানে এই নতুন শক্তিকে সরাসরি সমর্থন জানিয়েছেন মাত্র 2.8% মানুষ। তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকা সত্ত্বেও নিজেদের মধ্যকার এই বিতর্ক ও অনভিজ্ঞতা সাধারণ ভোটারদের মনে তাদের রাষ্ট্র চালানোর যোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে। এই দুই প্রধান শিবিরের বিতর্কের মাঝে জামায়াতে ইসলামী তাদের নীরব সংগঠন দিয়ে 10.4% জনসমর্থন ধরে রেখেছে, আর নাগরিক ঐক্য বা গণ অধিকার পরিষদের মতো দলগুলোর সুযোগের অপেক্ষায় রয়েছে ক্ষমতার ভারসাম্য নিজেদের দিকে আনার জন্য। এদিকে ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে শিবির প্যানেলের বিপুল বিজয়ে এটাই স্পষ্টত ইঙ্গিত দেয় ইয়াং জেনারেশন তাদের বন্ধুদের মধ্য থেকে নির্ভরযোগ্য নেতৃত্ব খুঁজে পেয়েছে। শিবিরের এত সুনাম এর আগে বাংলাদেশের বুকে শোনা তো দূরে থাক, শিবিরকে প্রকাশ্যে জবাই করার মতো স্লোগানও চলত বাংলাদেশে, যা প্রমাণ করে শিবিরকে প্রকাশ্যে হত্যা করা ছিল যেন এ দেশে বৈধ। এমন কঠিন পরিস্থিতি জামাত শিবিরকে পাড়ি দিতে হলেও তাদের সাংগঠনিক কাঠামোকে তারা নাজুক হতে দেয়নি। সমাজ কল্যাণ চর্চা থেকে তাদেরকে কেউ যেন বিরত রাখতে পারেনি। এমনকি জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিনও মিডিয়াকে জানিয়েছে, যদিও ছাত্র সমন্বয়ক জুলাই চেতনার ধারক বাহক, অথচ তারা নয়, বরং জামায়াতে ইসলামী প্রতিটি শহীদ পরিবারের সাথে দেখা করেছে এবং তাদের আর্থিক সহযোগিতা করেছে। আরও বড় বিষয়, এই সংবাদ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে দেয়নি। শহীদ পরিবারকেও অনুরোধ জানানো হয়েছে জামায়াতে ইসলামের এই সহযোগিতার বিষয়টি যেন কারোর সাথে শেয়ার করা না হয়, তা না হলে জনগণ তাদেরকে জামায়াতে ইসলামের সমর্থক বলে ভুল বুঝতে পারে। কাজেই বলা যায়, দান যদি হয় এমনই নীরব, তবে তা তো জনগণের আস্থাকে জয় করার সক্ষমতা রাখবেই। এর সব দিক বিবেচনায় নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত জনগণের আস্থা কি সবটুকুই অর্জন করে ফেলবে জামায়াতে ইসলামী এমন সমাজ কল্যাণমুখী কাজের মধ্যে দিয়ে? তারা কতটুকু আত্মবিশ্বাসী তা এবার জানান দিয়েছে বিএনপি ছাড়া নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায়। ভোটের রাজনীতিতে এক নীরব কিন্তু সবচেয়ে শক্তিশালী তৃতীয় শক্তি হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশ জুড়ে তাদের রয়েছে একনিষ্ঠ ও সুশৃঙ্খল কর্মী বাহিনী এবং একটি নির্দিষ্ট ভোট ব্যাংক, যা অন্য কোনো দলের দিকে সাধারণত যায় না। তাদের মূল শক্তি হল চরমোনাই পীরের আধ্যাত্মিক নেতৃত্ব এবং ধর্মীয় অনুসারীদের নিঃশর্ত সমর্থন। বিগত নির্বাচনগুলোতে দেখা গেছে, কোনো আসন না জিতলেও সারা দেশে তারা কনসিস্টেন্টলি জামায়াতে ইসলামীর পর তৃতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে। এই ভোট ব্যাংক তাদের দর কষাকষির সবচেয়ে বড় হাতিয়ার। 2026 সালে নির্বাচনে যদি কোনো দল বা জোট নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে সরকার গঠনে ইসলামী আন্দোলনের সমর্থন সহায়ক হয়ে উঠবে। তারা কোনো জোটে যোগ দিলে সেই জোটের পাল্লা ভারী হবে, আবার এককভাবে নির্বাচন করলে তা বিএনপি বা জামায়াতে ইসলামী ভোটের একটি বড় অংশ কেটে নেবে। তাই ডানপন্থী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে তাদের উপেক্ষা করার কোনো সুযোগ নেই। গণ অধিকার পরিষদের নেতৃত্বে থাকা নূরের ব্যক্তিগত ক্যারিজমা, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা তাদের প্রধান শক্তি। প্রচলিত রাজনীতির ওপর বীতশ্রদ্ধ তরুণ ভোটারদের একটি বড় অংশকে তারা আকৃষ্ট করতে সক্ষম। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তাদের সমর্থনে কাজ করে। তবে দলটির সবচেয়ে বড় দুর্বলতা হল আভ্যন্তরীণ কোন্দল এবং ঘন ঘন বিভক্তি। প্রতিষ্ঠার পর থেকেই নেতৃত্বের লড়াই দলটি একাধিকবার ভেঙেছে। এছাড়া নূরের কিছু বিতর্কিত মন্তব্য ও সিদ্ধান্ত তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তুলেছে। এদিকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না একজন স্বচ্ছ ভাবমূর্তির রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেশব্যাপী পরিচিতি রয়েছে। তার মূল সমর্থন আসে দেশের শিক্ষিত, মধ্যবিত্ত ও বাম গণতান্ত্রিক চিন্তাধারার ভোটারদের কাছ থেকে।
রাষ্ট্র সংস্কার এবং শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য সুশীল সমাজে সমাদৃত। তাদের প্রধান দুর্বলতা হল তৃণমূল পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামোর অভাব। তাদের আবেদন মূলত শহুরে এবং বুদ্ধিবৃত্তিক শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ। এখন পুরো চিত্রটা কি দাঁড়ালো? একদিকে অভিজ্ঞ কিন্তু আভ্যন্তরীণ কোন্দল ও কঠোর বক্তব্যে জর্জরিত বিএনপি, অন্যদিকে তারুণ্য নির্ভর ও সম্ভাবনাময় কিন্তু ইতিহাস নিয়ে বিতর্ক এবং অনভিজ্ঞতায় ডুবতে বসা নতুন নেতৃত্ব। আর সবকিছুর ঊর্ধ্বে রয়েছে বিআইজিডির জরিপে উঠে আসা সেই 49% সিদ্ধান্তহীন ভোটার। এই বিশাল জনগোষ্ঠী প্রমাণ করে কোনো দলই এখনো জনগণের আস্থা অর্জন করতে পারেনি। তারা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, ব্যবস্থার সংস্কার চায়। যে দল বা জোট নিজেদের আভ্যন্তরীণ বিতর্ক সামলে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এই সংস্কারের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে পারবে, 2026 সালের ব্যালট বিপ্লব হবে তাদেরই পক্ষে। এতক্ষণ শুনছিলেন ইকো অফ বাংলাদেশ। এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।